This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলার স্বাগত। কুলম্যান ফাইনাল নিয়ে শুভজিতের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। শুভজিৎ, আমরা সবার প্রথমে কোন খবর থেকে নজর? একেবারে সর্বপ্রথমে রণকৌশল ঠিক করতে আমরা জানি আজকে মধ্যাহ্ন ভোজের শাহী চমক মানে কি বলবেন অমিত শাহ, সেই দিকে এই মুহূর্তে নজর রয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষকেও কিন্তু মধ্যাহ্ন ভোজনে ডেকেছেন অমিত শাহ। লাঞ্চে অমিত শাহ, অমিত মালব্য তো রয়েছেন, সুনীল বনসল রয়েছেন, ভূপেন্দ্র যাদব রয়েছেন। 6 মাস পর আবারও বিজেপির মূল স্রোতে দেখা গেল দিলীপ ঘোষকে। নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্রেম আজকের। শাহর নির্দেশেই বৈঠকে দিলীপ। আমাদের সূত্রের খবর, প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সহকর্মী, সকাল থেকে প্রদীপ্ত থেকে আপডেট নিচ্ছিলাম। প্রদীপ্ত, এই মুহূর্তের লেটেস্ট আপডেট কি এই শাহ বৈঠকে? দেখো, বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। সাংসদ বিধায়কদের নিয়ে যে বৈঠক, সেই বৈঠক শেষের পর কিন্তু আরো একটা তাৎপর্যপূর্ণ ছবি এই সেক্টর 5-এর হোটেলে ধরা পড়ছে। তা হলো একসঙ্গে দিলীপ ঘোষ কিন্তু লাঞ্চে গিয়েছেন অমিত শাহদের সঙ্গে। রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির তরফে লাঞ্চে। এবং লাঞ্চে একই সঙ্গে রয়েছেন যারা কেন্দ্রীয় নেতৃত্বে এই রাজ্যের, যেমন ভূপেন্দ্র যাদব, সুনীল বনসাল, বিপ্লব দেব, অমিত মালভিয়া, মঙ্গল পাণ্ডে। এবং তাৎপর্যপূর্ণভাবে অমিত শাহের সঙ্গেই আজকেই হোটেলে প্রবেশ করেছিলেন বৈঠকের জন্য DL সন্তোষ, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন। তিনিও রয়েছেন এই লাঞ্চে। এবং তারই মধ্যে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ আলোচনা এই লাঞ্চের মধ্যেই অমিত শাহ সারছেন বলেই আমরা জানতে পারছি। এবং একই সঙ্গে তোমায় বলে রাখি যে এই বৈঠক থেকে এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি তা হলো সাংসদ বিধায়কদেরকে এই জানুয়ারি মাস থেকে একেবারে এলাকায় পড়ে থাকতে হবে, বাকি কোনো কাজের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। এলাকায় পড়ে থাকতে হবে, এলাকায় গিয়ে মানুষজনের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে, এমনকি দিনে প্রয়োজনে 4 থেকে 5টা করেও সভা করতে হতে পারে, সেই ইঙ্গিতও কিন্তু অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন। আর তার পাশাপাশি আরো দুটি ছবি এই বৈঠকে ধরা পড়েছে। একটি হলো সুব্রত ঠাকুরের অনুপস্থিতি। গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর আজকের বৈঠকে ছিলেন না। আমরা জানতে পারছি তিনি দেশের বাইরে রয়েছেন এবং সেই কারণে বৈঠকে ছিলেন না। কিন্তু এই মতুয়া, SIR, এই যে গোটা আবহের মধ্যে ঠাকুর বাড়ির যে পরিবেশ, তার মধ্যে সুব্রত ঠাকুরের অনুপস্থিতি আলাদা করে কিন্তু নজর কাটছে রাজনৈতিক মহলে। একই সঙ্গে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক, তিনি দেরিতে আসেন এবং সেই কারণে তাকে বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি। তিনি যখন দরজা ঠেলে বৈঠকে ঢুকতে যাচ্ছিলেন সেই সময় স্পষ্ট করে তাকে বলে দেওয়া হয় যে দলের শৃঙ্খলা রয়েছে, যে কোনো সময় যে কেউ বৈঠকে আসতে পারবেন না। এখনো পর্যন্ত প্রদীপ্ত, আরো একটা বিষয় আমি জানতে চাইবো। তুমি যেরকমটা বলছিলে যে আজকে দিলীপ ঘোষের উপস্থিতি, দীর্ঘ 6 মাস পর তার মূল স্রোতে তাকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং শুধু তাই নয়, সেক্ষেত্রে প্রাক্তন রাজ্য সভাপতি বনাম বর্তমান রাজ্য সভাপতি তাদের কাজ ইত্যাদি ট্যালি তা করবেন, কিন্তু তিনি মাঠে নামতে বলেছেন সবাইকে। মানে আর এলিয়ে দিলে চলবে না, মাঠে নেমে একেবারে সশরীরে কাজ করতে হবে, এমন একটা বার্তা গিয়েছে বলে শোনা যাচ্ছে। দেখো, একেবারেই অমিত শাহ কিন্তু গত কয়েকদিন ধরে যে বৈঠক করছেন সেখানে কিন্তু বারংবার এই কথা বলছেন যে সবাইকে একসঙ্গে নামতে হবে, তৃণমূল কংগ্রেসকে 360 ডিগ্রি আক্রমণ করতে হবে এবং সেখানে কোথাও কোনো ঢিলেমি বরদাস্ত করা হবে না। ফলে সবাইকে এক সূত্রে বেঁধে একসঙ্গে ঝাঁপানোর কথা অমিত শাহ বলছেন। আজকের বৈঠক থেকেও তেমনটি বলছেন, এরকমটা আমাদের কাছে একটি সূত্র মারফত উঠে আসছে। আরো হয়তো কিছুটা সময় গেলে গোটা বিষয়টা আরো স্পষ্ট হবে যে অমিত শাহ ঠিক বিধায়কদের, সাংসদদের কি কি নির্দেশ দিলেন বা তাদের পারফরমেন্স। প্রদীপ্ত, আরো একটা সংক্ষেপে আমি একদম 2 লাইনে জানতে চাইবো যে এরপর কি কর্মসূচি রয়েছে? যেরকমটা আগে ছিল সেরকমই নির্ধারিত রয়েছে নাকি কিছু পরিবর্তন এসেছে? দেখো, একেবারেই তার যা নির্ধারিত কর্মসূচি রয়েছে, এই লাঞ্চের পরই তার সায়েন্স সিটি অডিটোরিয়ামে যাওয়ার কথা রয়েছে। কলকাতা মহানগরে বিজেপির যে সাংগঠনিক জোন, সেই জোনের বুথ, মন্ডল, রাজ্য স্তর, জেলা স্তরের যে নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং তারপর ছনছনিয়া কালীবাড়িতে গিয়ে তিনি পুজো দেওয়ার পর এই যে 3 দিনের সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তা সমাপ্ত করে তিনি দিল্লি ফিরে যাবেন। বেশ, ধন্যবাদ প্রদীপ্ত কান্তি। আপনাদের আরও একবার জানাবো, অমিত শাহর যে আজকে যে বৈঠক ছিল গুরুত্বপূর্ণ এই বৈঠক, সেই বৈঠকের পর এই মুহূর্তে তিনি তার দলের নেতাকর্মীদের নিয়ে এই মুহূর্তে তিনি মধ্যাহ্ন ভোজে বসেছেন। কিন্তু আজকে অমিত শাহর তরফ থেকে সরাসরি দলের নেতাকর্মীদের দিকে, বিশেষ করে উচ্চস্তরের নেতাদের দিকে কিন্তু তার সরাসরি এই নির্দেশ গিয়েছে। তার নির্দেশ গিয়েছে যে মাঠে নেমে কাজ করতে হবে। 26-এর ভোট আসন্ন, সেখানে কোনো রকম গা এলিয়ে দিলে চলবে না, মাঠে নেমে কাজ করতে হবে। অর্থাৎ
এই মুহূর্তে দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ বাবু, অমিত শাহর আজকে এই যে বৈঠকের পর তিনি এই যে পেপ টক যেটাকে আমরা বলি, সেটাতে তার দলের কর্মী সমর্থকরা তারা উজ্জীবিত হবেন এমনটাই আশা করা যায়। তার এই সফরসূচি এখনো পর্যন্ত যা যা নির্যাস আসছে, আপনি গোটা বিষয়টা কিভাবে দেখছেন? আপনার প্রতিক্রিয়া চাইব। এটা পরিষ্কার যে সংগঠন বলে বিজেপির যে কিছু নেই সেটা এখানকার নেতারাও জানেন, অমিত শাহ বুঝতে পেরেছেন এবং জানেনও। তাই জন্য এই পেপটক বলুন, ভোকাল টনিক বলুন, এইসবের দরকার। স্বাস্থ্য ভালো নেই বিজেপির। সব থেকে বড় কথা, শ্রমিক ভট্টাচার্য 6 মাস হলো রাজ্য সভাপতি হয়েছেন, এখনো রাজ্য কমিটি তৈরি করতে পারেননি। কারা এসছে এই মিটিং এ, কারা ডাক পেয়েছে দেখলাম তো। দিলীপ ঘোষকে আবার অনেকদিন পর ধুলো ঝেড়ে বার করা হয়েছে, তাকে আবার ডাকা হয়েছে। আর এই ক্ষেত্রে কারা করবে? যে বলা হচ্ছে যে গ্রাউন্ড লেভেলে মন দিন, মনটা কে দেবে? এখানে সব তো হচ্ছে মিডিয়াতে ভেসে থাকা কিছু নেতা, সে শুভেন্দু অধিকারী হোক, সুকান্ত মজুমদারই হোক, সব তো মিডিয়া নেতা। মিডিয়া বাদ দিলে এদের অস্তিত্ব বাংলার জনগণের কাছে বিগ জিরো। সুতরাং অমিত শাহ বলে আবার পাখি উড়ে যাবেন, ভোট পাখি হয়ে এসছেন, চলে যাবেন। এখানকার বিজেপির সামনে কোনো আশা আছে বলে মনে হয় না, সংগঠনের যা অবস্থা। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। অমিত শাহের এই 3 দিনের ঠাসা কর্মসূচি, এই সব কিছু কারণ কি? না সামনেই 26শে নির্বাচন রয়েছে। আচ্ছা, চলতি সরকারের মেয়াদ ফুরোনোর আগেই কি এ রাজ্যে হতে পারে 26শে বিধানসভা নির্বাচন? কেন এই কথা বলছি? অমিত শাহের মন্তব্য ঘিরে একটা জল্পনা তৈরি হয়েছে মুহূর্তে রাজনৈতিক মহলে। এপ্রিলে বিধানসভা ভোট হতে চলেছে, 15ই এপ্রিলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসবে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং রাজ্য বিজেপির কর্মীদের শাহ আগাম ভোটের জন্য তৈরি হওয়ার বার্তা দিতে চেয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। আরে 15ই এপ্রিল হোক, 15ই মার্চ হোক, 15ই মে হোক, ভোট ইলেকশন কমিশন করবে, বিজেপি করবে না। অমিত শাহ ইলেকশন কমিশনকে গিলে নিয়েছেন, নিজেদের শাখা সংগঠনে পরিণত করেছেন। উঠতে বললে ইলেকশন কমিশন উঠছে, বসতে বললে বসছে, এক অভূতপূর্ব পরিবেশ। এইভাবে ইলেকশন কমিশনকে নিরপেক্ষতা দূর করে নিজেদের দলের অংশ করে নেওয়া এর আগে কোনো দল করেনি, কোনো কেন্দ্রীয় শাসক দল করেনি, যেটা বিজেপি করেছে। গণতন্ত্রের কফিনে পেরেক পুঁতে দিয়েছে। কিন্তু তাও বলবো, যখন ইচ্ছে ইলেকশন করুন আর হেরে বাড়ি ফিরুন। যেভাবে 21-এ হেরেছেন সেইভাবেই 26-এও হারবেন, নিশ্চিন্ত থাকতে পারেন। যখন ইচ্ছে ইলেকশন করুন। মানুষ এখন বুঝে গেছেন যে আসলে বিজেপিকে নিয়ে আসা মানে ডবল ঠকা। তৃণমূলের নেতারাই বিজেপির নেতা, সকালে তৃণমূল হয়ে বিকেলে বিজেপি, এক এক সময় এক এক রকম। অমিত শাহ যাই মনে করুন, পশ্চিমবাংলার মানুষ বিবেচনা সম্পন্ন। তারা ওই বঙ্কিমবাবু কিংবা রবীন্দ্রনাথ সান্যাল এটাকে যেমন ঘৃণার চোখে দেখে, অসভ্যতা বলে মনে করেন, তেমন টহরবাবুটাকেও সমানভাবে তার অসভ্যতার মনোভাব বলে মনে করেন। এই তৃণমূল বিজেপির বাহিনী অনেক চেষ্টা করতে পারে, নির্বাচন কখন হবে ওরা ঠিক করবে। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলায় কবে ভোট ঘোষণা, তাই তো? কারণ আমরা যদি একটুখানি এসআইআর আবহ চলছে রাজ্যে, তাহলে একটু বিহারের উদাহরণটা আপনাদের সামনে তুলে ধরি। বিহারে কি দেখেছিলাম, এসআইআর এর পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হয় 30শে সেপ্টেম্বর, আর বিহারে ভোট ঘোষণা হয় 6ই অক্টোবর। বাংলায় পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি। তাহলে বাংলায় কি তার 1 মাসের মধ্যেই ভোট ঘোষণা হতে চলেছে? 2021-এ বাংলায় ভোট ঘোষণা হয় 26শে ফেব্রুয়ারি। 27শে মার্চ থেকে 8 দফায় ভোট গ্রহণ হয়েছিল।
বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে যে সমস্ত প্রকল্পগুলো চলছে বর্তমান সরকারের, সেই প্রকল্পগুলো বন্ধ হবে না, স্পষ্ট করে দিলেন এই বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে বর্তমানে চলা সব প্রকল্প থাকবে, সেই সঙ্গে নতুন প্রকল্প চালু করবে বিজেপি। ঠিক এভাবেই আশ্বাস দিয়েছেন অমিত শাহ। প্রকল্প বন্ধ হয়ে যাবে বলে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, অভিযোগ করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। में बंगाल की जनता को यह अपप्रचार चल रहा है, इससे स्पष्ट रूप से भारतीय जनता पार्टी की ओर से कहना चाहता हूं कि भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद अभी की जो सरकार जो स्कीमों के नाम से जो कुछ भी चला रही है, एक भी स्कीम बंद नहीं होगा। और हमारे घोषणा पत्र में हम जितने भी स्कीमें करेंगे उसको जमीन पर उतारेंगे। ये हमारा रिकॉर्ड है, ट्रैक रिकॉर्ड है देश भर में। জনসাধারণের টাকা কেন্দ্রীয় সরকার তার কাস্টোডিয়ান, সেটা সমভাবে ভাগ করে দিতে হবে, কেন্দ্রীয় প্রকল্প চালু রাখতে হবে এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট সে কথাই বলেছে। কিন্তু মানবো না, আমরা হচ্ছি এমন একটা দল, ভারতের আইন মানি না, ভারতের সংবিধান মানি না, যা ইচ্ছে তাই করি আর বাংলাকে বঞ্চনা করি, আর তারপরে এসে এইসব বড় বড় কথা বলছেন। অমিত শাহ আবার বাড়ি চলে যান, কারণ 2026-এর ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে পাত্তারি গুটিয়ে পগার পার হতে হবে, পালাতে হবে। এই প্রকল্প বন্ধের বিষয়টা উঠলো কেন? তার কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে অনেকেরই, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আমি পিসিআরকে বলবো একবার মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনে সে বক্তব্য শোনাতে। বিজেপি বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার 3 মাস বাদে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বলি সাহস টাকা ভালো, দুঃসাহস টাকা ভালো হয়। লক্ষ্মীর ভান্ডার ভাঙতে আসলে বাড়িতে শিল নোড়া আছে, শিল নোড়া দিয়ে গাছের গোড়াতে একটু পালিশ করে দেবে। মালদার চাচলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা সভা করার কথা ছিল, কিন্তু পুলিশ অনুমতি দিচ্ছে না, যার জন্য আদালতের দ্বারস্থ হতে হয়েছে বিজেপিকে এই সভার ক্ষেত্রে। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই সভার কি অনুমতি মিলল? যদি মেলে তাহলে কোন প্রেক্ষিতে অনুমতি দেওয়া হলো, কি বলা হচ্ছে? দেখো, অবকাশকালীন বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ চৌধুরী তিনি এই সভার অনুমতি দিয়েছেন। মূলত যখন এই সভার অনুমোদন দেওয়া হয়নি তখন এসডিপিওর একটি রিপোর্ট সেটাকে হাতিয়ার করেছিল পুলিশ, যেখানে বলা হয়েছিল যে এই যে 2 তারিখ যে সভা হবে সেই সময় একসঙ্গে যদি 15,000 লোকজন এই মাঠে উপস্থিত হয় তাহলে তাদের নিয়ন্ত্রণ করা কার্যত পক্ষে অসম্ভব হয়ে উঠবে। এই ধরনের কোন নির্দেশ আদৌ কি এসডিপিও দিতে পারেন সেই নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এবং এই অনুমতি দেওয়া হলো। ইতিমধ্যে আমরা একটি খবরের দিকে নজর রাখবো। দিলীপ ঘোষ তিনি বেরিয়েছেন, তিনি অমিত শাহের সঙ্গে বৈঠকে ছিলেন, মধ্যাহ্ন ভোজে পর্যন্ত যোগ দিয়েছিলেন। সেক্ষেত্রে অনেকে এটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ দীর্ঘদিন তাকে সেভাবে কোনো দায়িত্বে দেখা যায়নি। তাহলে কি নতুন কোনো দায়িত্ব রাজ্য থেকে তিনি পেতে চলেছেন? সেটা পার্টি জানে। থ্যাংক ইউ দিলীপ দা। যা বলার দলই বলবে, দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন। কিন্তু জল্পনা তো বন্ধ হচ্ছে না। ভোটের আগে রাজ্য বিজেপি থেকে আবারও সক্রিয় হতে দেখা যাবে দিলীপ ঘোষকে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সাই টনিকে ভোট ময়দানে নামতে চলেছেন দিলীপ ঘোষ। সেটা সময় কথা বলবে, যদি বিজেপির পক্ষ থেকে কিছু জানানো হয় সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকছে। তবে দিলীপ ঘোষকে যখন আমরা স্পষ্ট প্রশ্ন করেছিলাম তিনি কি কোনো দায়িত্ব পেতে চলেছেন, তিনি বলছেন যা বলার পার্টি বলবে, দল বলবে। বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে কি কোথাও ঘুরতে চলেছে দিলীপ ঘোষের দূরত্ব, এই প্রশ্নটা ইতিমধ্যে উঠতে শুরু করেছে। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী প্রদীপ্ত। আজকে একটা গুরুত্বপূর্ণ ছবি, একটা অন্য ছবি। দীর্ঘদিন যে ছবিটা দেখা যায়নি, দিলীপ ঘোষের উপস্থিতি, বৈঠক উপস্থিতি এবং মধ্যাহ্ন ভোজ, ভীষণ ইন্টিমেট বিষয়, সেখানেও দিলীপ ঘোষের এই উপস্থিতি। ঠিক কি বার্তা দিলেন দিলীপ ঘোষ, বেরিয়ে কি বললেন, তার বডি ল্যাঙ্গুয়েজ কি?
দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দিলীপ ঘোষ বারংবার তিনি কথা বলেন তা নিয়ে বা সমস্যা তৈরি হয় নাকি দলের অন্ধের, এরকম একটা অনুযোগ কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে বিভিন্ন সময় থাকে। অথচ আজকে দেখা গেল যে দিলীপ ঘোষকে যখন সংবাদ মাধ্যম এইরকম যে দীর্ঘদিন পর তার বৈঠকে আসা, তারপর বেরিয়ে যাওয়ার পর দিলীপ ঘোষকে যখন জিজ্ঞেস করা হলো, ঠিক সেই সময় দিলীপ ঘোষ স্পষ্ট বললেন যে শুনতে ডাকা হয়েছিল, আমরা শুনে এসেছি, দল নির্দেশ দিয়েছে এবং সেই অনুযায়ী আমরা কাজকর্ম করব, সেরকমটাই কিন্তু দিলীপ ঘোষ বললেন। সংবাদ মাধ্যমের সামনে একটিও কথা তিনি বললেন না যে কি বলা হলো, বার্তা কি দেয়া হলো, তাকে আলাদা করে কিছু বলা হলো কিনা, এই কোনো প্রসঙ্গের মধ্যেই কিন্তু দিলীপ ঘোষ হাঁটলেন না। অর্থাৎ কোথাও গিয়ে যে অনুশাসনের বার্তা এই মুহূর্তেই গত 3 দিন ধরে অমিত শাহ বারংবার তুলে ধরার চেষ্টা করছেন দলীয় নেতৃত্বের সামনে, সেটা আরও একবার স্পষ্ট হলো দিলীপ ঘোষের মন্তব্যের মধ্যে দিয়েই বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। এবং দিলীপ ঘোষ তিনি বেরিয়ে গেলেন। এবং তার সঙ্গে তোমায় বলে রাখি যে আজকের যে বৈঠক ছিল সেখান থেকে বিধায়কদের একেবারে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে যে এখন থেকে দিনপ্রতি 5 থেকে 6টি করে সভা করতে হবে। সেই সঙ্গে কিন্তু বলা হয়েছে যে প্রচারে মূলত অনুপ্রবেশের ইস্যু এবং বিভিন্ন জায়গায় যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, কোনো বিশেষ সম্প্রদায়ের অনুপ্রবেশে বদলে যাচ্ছে গোটা ছবিটা, এই বিষয়টি যে বৈঠকে একেবারে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছেন অমিত শাহ এবং সেই বৈঠকে আজ দিলীপ ঘোষের উপস্থিতি, মধ্যাহ্নভোজে দিলীপ ঘোষের উপস্থিতি, স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তাহলে কি অমিত শাহের পেপটকে বাংলায় সক্রিয় হতে দেখা যাবে আবারও দিলীপ ঘোষকে? আমরা দিলীপ ঘোষের সেই সময়ের অ্যাম্বিয়েন্স বাইট আপনাদের শোনাবো, কারণ আমরা সোজাসুজি প্রশ্ন করেছিলাম তিনি কি কোনো দায়িত্ব পেতে চলেছেন, কি বলেছেন দিলীপ ঘোষ শুনবো। আরে এখানে আয় না, এখানে বড় লোক আছে, শুনেছি, শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য না, সেটা পার্টি জানে। 20 থেকে 25টি বাড়ি বেছে বেছে প্রচার করুন, একেবারে ঝাঁপিয়ে পড়ুন, এই বার্তা যেদিন দিচ্ছেন অমিত শাহ দলীয় সাংসদ এবং বিধায়কদের, সেদিন উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ এবং স্বাভাবিকভাবে তাকে বেরোনোর পর প্রশ্ন করা হয় তিনি কি আবার সক্রিয় হতে চলেছেন, তাকে কি কোনো বঙ্গ বিজেপিতে দায়িত্ব দেওয়া হচ্ছে? তিনি বলছেন যা বলার দলই বলে, দল কি কিছু বলে সেদিকে আমরা নজর রাখবো। তবে রণকৌশল ঠিক করলেন আজ অমিত শাহ এবং সেই রণকৌশল ঠিক করার বৈঠকে দিলীপ ঘোষের উপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তৃণমূলের জন্য 360 ডিগ্রি, তার মানে যারা সেটিং বলে তাদের জন্য কত ডিগ্রি এবার সেটা আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। পুলিশে ধরলে কি বলে যে 3rd ডিগ্রি প্রয়োগ, আর অমিত শাহজি বলেছেন ওদেরকে 360 ডিগ্রি দিতে হবে, তাই দেওয়া হবে। এই নির্বাচনে যে ঢিলেমি করবে সে নিজের স্বজাতির সঙ্গে ঢিলেমি করবে, এই নির্বাচনে যে ঢিলেমি করবে সে সমাজের সাথে ঢিলেমি করবে, এই নির্বাচনে যে গাছাড়া দেবে সে নিজের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। এতক্ষণ ধরে আপনাদের দেখাচ্ছিলাম শাহী টনিকে কতটা উজ্জীবিত হয় বঙ্গ বিজেপি, সেদিকে অবশ্যই নজর। কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ আপডেটও রয়েছে, তার কারণ নতুন বছরের শুরুতেই এই বাংলায় আসছেন, আবারও বলা ভালো, আবারও এই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি প্রথম যাচ্ছেন মালদাতে। জানুয়ারির মাঝামাঝি মালদায় তিনি সভা করতে পারেন, এখনো পর্যন্ত এ খবর রয়েছে। 17 বা 18 জানুয়ারি তিনি মালদায় আসতে পারেন। 4টি সাংগঠনিক জেলা নিয়ে সভা করবেন মোদী, এমনটাও জানতে পারা যাচ্ছে। আমার সহকর্মী সুব্রতোষের কাছে আমি একটু ডিটেইলে জানবো। সুব্রতোষ, নরেন্দ্র মোদীর এ রাজ্যে আসা, বঙ্গে আসা, মূলত উত্তরবঙ্গ তার এই সফর সংক্রান্ত এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে, কি কি জানা যাচ্ছে? দেখো শুভজিৎ, মালদাতে নরেন্দ্র মোদীর সভা হবে এবং সেটা এখন যেটা ঠিক হয়েছে এটা 18 তারিখ মূলত হচ্ছে, কনফার্ম করা হচ্ছে 18 তারিখ, কিন্তু সেটা এদিক ওদিক হয়ে 17 তারিখ হতে পারে। 17 বা 18 এই দুটো দিনকেই তারা
সামনে রেখেছে এবং এই বিষয়ে গ্রিন সিগন্যাল ইতিমধ্যেই পেয়ে গেছে বিজেপি, এবং এই বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে 17 বা 18 তারিখ করা হবে, এবং সেটা হচ্ছে যে মালদা বিধানসভা কেন্দ্রের শাহাপুর এলাকাতে, শাহাপুরের মাঠে, সেখানে কিন্তু নরেন্দ্র মোদীর সভা হওয়ার কথা। এবং ইতিমধ্যেই কিন্তু তার যে প্রস্তুতি এবং তার যে সাংগঠনিকভাবে সেই তা নিয়ে কথাবার্তা করা, এমনকি যে সম্প্রতি যে সুকান্ত মজুমদার এসেছিলেন তিনিও এই বিষয়ে যা যা নির্দেশ দেওয়ার সেটা দিয়ে গেছেন। এবং এর 17 বা 18 জানুয়ারি মালদায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এখনো পর্যন্ত সূত্র সে খবর কনফার্ম করছে। এটা প্রধানমন্ত্রীর এখনও আসার কথা আছে, আলোচনা হয়েছে। এখন আমরা 17-18 তারিখে এরকম একটা ঠিক হয়েছে, ওখানে মালদাতে আসবেন উনি। আমাদের যে 4টা আমাদের সাংগঠনিক জেলা আছে, বিশেষ করে আমাদের 4টা জেলার, ওখানে উনি একটা জনসভা করবেন, এরকম ঠিক হয়েছে। এখনও আমরা যখন হচ্ছে এটা নিয়ে নির্দিষ্ট হবে, সুনির্দিষ্ট যখন আমরা ডেট ফাইনাল হয়ে গেলে পরে নিশ্চয়ই জায়গা ওখানেই হবে, যেটা এর আগে হয়েছিল আমার লোকসভা কেন্দ্রেই হয়েছিল, ওখানেই হবে। ভোটাধিকারকে হরণ করে যে পলিসিতে ওনারা ভোটে জেতার স্বপ্ন দেখছেন, সেটা দিবাস্বপ্ন। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 তারিখে তাঁতেপাড়ার মাঠে মালদায় আসছেন, এরপরে আবার মুখ্যমন্ত্রীও আসবেন। কাজেই একজন কে এলো আর কে গেল বিজেপি দলের, তাতে বাংলার মানুষের কিছু যায় আসে না। কারণ বাংলার মানুষ বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রীকে চেনেন, বাংলার মানুষ বাংলার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেনেন। এবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় স্তরে আক্রমণ করছেন বিজেপির মুখপাত্র সৌমিত পাত্র। সাংসদ তিনি বলছেন হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন সৌমিত পাত্র। घुसपैठियों को बचाने के लिए ममता बनर्जी अपने ही देश के गृह मंत्री के लिए इस प्रकार के शब्दों का प्रयोग करती है, उनको धमकाती है, उनको कहती है हम आपको बंगाल की सड़कों पर उतरने नहीं देंगे। आप सोच के देखिए बंगाल कहां जा रहा है। बंगाल वह राज्य है जिसके लिए पहले कहा जाता था कि व्हाट बंगाल थिंक्स टुडे इंडिया थिंक्स टुमारो। आज उस बंगाल में थैंक्स टू ममता बनर्जी एंड हर गूंस, ममता बनर्जी और उनकी घुसपैठी आधारित तुष्टीकरण की राजनीति ने आज कहां बंगाल को लाके खड़ा किया है। अगर आपको लगता है कि बंगाल में भारतवर्ष के गृह मंत्री को भी आप ललकार सकती है, तो आप सोचिए आप भारत को धमका रही है। দেখুন, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বক্তব্যকে অস্ত্র করে আজকে এইভাবে আক্রমণ করলেন সাংসদ সৌমিত পাত্র, সেই বক্তব্য এবার আপনাদের সামনে তুলে ধরবো। গতকাল বাঁকুড়া বর্জরার সভা থেকে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনবেন। 54 লোকের ভোটারের নাম বাদ গেল কেন? এবার বুঝুন, অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন, তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে। আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি। মতুয়াদের পাশে দাঁড়াতে ঠাকুর বাড়ি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দিতে দেওয়া হবে না, পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শান্তনু ঠাকুর। আগামী 9 জানুয়ারি তাহিরপুরে সভার পর ঠাকুর বাড়িতে যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঠিক হয়েছে, ঠাকুর বাড়িতে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে তিনি পুজো দেবেন। কত পুলিশ নিয়ে আসতে পারে দেখব, এমনটাই চ্যালেঞ্জ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। ভোটের রাজনীতি করতেই ঠাকুরনগরে আসছেন অভিষেক। হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল হবে, হুঙ্কার দিয়েছেন এভাবেই শান্তনু ঠাকুর। ক্ষমতা থাকলে আটকে দেখাক, শান্তনু ঠাকুরকে আবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। 9 তারিখে উনি ঠাকুর বাড়িতে যাবেন দুপুর 2টো নাগাদ। আর দুটোই আছে, ঠাকুরনগরের টাইম দেওয়া হয়েছে, তার আগে বনগার উপর দিয়ে পার হবে। সভা আছে না ওখানে? ওদিনকে উনি ঠাকুর বাড়িতে যাবেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে দর্শন করতে।
ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে, তাতে কারোর কোনো অবজেকশন নাই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদি ও এসে থাকে, ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে। ওর পিসি আগে ক্ষমা চাক হরিগুরচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য, আগে ক্ষমা চাক, তারপরে পুজো দিতে আসবে। ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ঢুকতে চাইছে এখানে? এসে কোনো রকম রাজনৈতিক কোনো বক্তব্য, এই বাড়ির সদস্য সম্পর্কে কোনো রকম বক্তব্য আমরা শুনবো না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে তাতে আমার তো কোনোভাবে ওকে আসতে দেওয়া উচিত নয়। আমরা জমায়েত রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকবে, ওর উদ্দেশ্য কি, ইন্টেনশন কি আমরা দেখব, তারপরেই ওর বিরুদ্ধে যা করা সেটা আমরা ওখানে বসেই করবো। মমতাওয়ালাকে দিয়ে ঝামেলা পাকাবে আর ঠাকুর বাড়ি এসে মতুয়াদের সদ্গুণ গাইবে, কত পুলিশ নিয়ে আসতে পারে আমি দেখি ওই দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 9 তারিখে ঢুকলে এখানে এসে যা শোনার যা দেখার দেখে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বংশের কলঙ্কময় একটা অধ্যায় তৈরি করেছেন শান্তনু ঠাকুর। মতুয়াদের প্রতারণা করেছেন, মতুয়াদের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন পেছনের দরজা দিয়ে। এরপরে মতুয়ারাই ওকে পেটাবে। আপনি সাবধানে থাকবেন শান্তনু ঠাকুর। ওই যে ঠাকুর বাড়ি বলছেন না, মতুয়ারা যারা এই ঠাকুর বাড়িকে নিজেদের পীঠস্থান মনে করে, তারাই ওখান থেকে আপনাকে দূর করে দেবে। মতুয়াদের পেছনে থেকে প্রতারণা এবং গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের যে লেগাসি, যে ভক্তিবাদ, সেটাকে নষ্ট করার জন্য আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, পুজো দেবেন, সাধারণ মানুষ হিসেবে পুজো দেবেন। মাথাপিছু আয় ইস্যুতে তৃণমূলকে ফের আক্রমণে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের শাসনে বাংলার যুব সমাজ বঞ্চিত হয়েছে। মাথাপিছু আয়ের নিরিখে দেশের সব থেকে নিচে বাংলা, 3 থেকে 24 নম্বরে নেমে গিয়েছে বাংলা। জাতীয় আয়ের থেকে 16% কমেছে রাজ্যে মাথাপিছু আয়। তথ্য তুলে ধরে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিল্প পালিয়ে গেছে, কারখানা বন্ধ, কর্মসংস্থানে স্বপ্ন ভঙ্গ হয়েছে। যথেষ্ট হয়েছে আর নয়, এবার আসল পরিবর্তন হবে। বিজেপি বাংলার গৌরব, সমৃদ্ধি, শিল্প, কর্মসংস্থান পুনরুদ্ধার করবে। সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মাথা পিছু ইস্যুতে তৃণমূলকে ফের আক্রমণে শুভেন্দু অধিকারী। তৃণমূলের যে শাসন, সেই শাসনে বাংলার যুব সমাজ বঞ্চিত বলে ইশারা করেছেন শুভেন্দু।